আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আমি ফৌজিয়া মমতাজ, ব্যবস্থা বিভাগের প্রভাষক। কর্পোরেট আইন ও প্রয়োগ নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে কর্পোরেট আইন ও প্রয়োগের কোম্পানির ধরন সম্পর্কে আলোচনা করা হবে। আজকে আমরা সিলেবাসের তৃতীয় অধ্যায় কোম্পানির ধরন আলোচনা করব এবং আজকে আমি যা পড়াবো তা হলো কোম্পানির প্রকারভেদ, বিধিবদ্ধ কোম্পানি কী, বিদেশি কোম্পানি কী, সমবায় সংগঠন ও এর গঠন, প্রাইভেট লিমিটেড কোম্পানি কী, বৈশিষ্ট্য পাবলিক লিমিটেড কোম্পানি ও তার বৈশিষ্ট্য, প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য, প্রাইভেট লিমিটেড কোম্পানি অপেক্ষা পাবলিক লিমিটেড কোম্পানির তুলনামূলক আলোচনা, প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর, পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর এবং হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানির তুলনামূলক আলোচনা। আচ্ছা দেখো, যৌথ মূলধনের প্রকারভেদকে যদি আমরা এই প্রকারে প্রকাশ করতে পারি তাহলে দেখো, প্রথমে দেখি আমরা কোম্পানি সংগঠনে কী কী থাকতে পারে। সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি এবং অন্যান্য। নিবন্ধিত কোম্পানির মধ্যে আবার দুই রকম, একটা সসীম দায়সম্পন্ন কোম্পানি আর হলো অসীম দায়সম্পন্ন কোম্পানি। সসীম দায়সম্পন্ন কোম্পানি আবার দুটো হইতে পারে, প্রতিশ্রুতি মূল্য দ্বারা সসীম দায়সম্পন্ন কোম্পানি এবং শেয়ার মূল্য দ্বারা সসীম দায়সম্পন্ন কোম্পানি। শেয়ার মূল্য দ্বারা সসীম দায় কোম্পানি দুই রকমের, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিকেও দুইভাবে ভাগ করা যায়, মালিকানার ভিত্তিতে এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে। একটু খেয়াল করবা তোমরা, মালিকানার ভিত্তিতে আবার দুই ধরনের, একটা সরকারি কোম্পানি, একটা একদম হোল্ডিং কোম্পানি। আর নিয়ন্ত্রণের ভিত্তিতে বেসরকারি কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি এবং অন্যান্য অনেক ধরনের কোম্পানি থাকতে পারে। দেখো, বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি এবং অব্যবসায়ী কোম্পানি। এগুলো একটু সংক্ষিপ্ত কোনটাকে কী বলে একটু জেনে নিই আমরা। কোম্পানি সংগঠনের বিদ্যুৎ কোম্পানি, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানি সম্পর্কে যদিও আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তারপরও সনদপ্রাপ্ত কোম্পানি বা অন্যান্য কোম্পানি কাকে বলে বা বলতে কী বুঝেই একটু সাধারণ আকারে জানতে পারি। সনদপ্রাপ্ত কোম্পানি হলো 1844 সালে ব্রিটেনে পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি আইন পাস হয়। এর পূর্বে ওই দেশের বা অন্যান্য দেশের তৎকালীন রাজা বা রানীদের বিশেষ ফরমান বা সনদ বলে যে কোম্পানি গঠিত হতো তাকে সনদপ্রাপ্ত কোম্পানি বলে। তারপর দেখো, বিধিবদ্ধ কোম্পানি দেশের আইনসভা, সংসদ বা প্রেসিডেন্টের বিশেষ অধ্যাদেশ বলে গঠিত নিয়ন্ত্রিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলে। নিবন্ধিত কোম্পানি যেসব কোম্পানি দেশে বহাল কোম্পানি আইন অনুযায়ী গঠিত কোম্পানি নিবন্ধক কর্তৃক নিবন্ধিত হয় তাকে নিবন্ধিত কোম্পানি বলে। দেখো, অসীম দায়সম্পন্ন কোম্পানি কাকে বলে? নিবন্ধিত কোম্পানির মধ্যে পড়ে সেটা যে নিবন্ধিত কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় অসীম থাকে, অর্থাৎ কোম্পানির দায়ের জন্য শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় জন্মায়, তাকে অসীম দায়সম্পন্ন কোম্পানি বলে। সসীম দায়সম্পন্ন কোম্পানি আবার দুই ভাগে আমরা ভাগ করেছি, প্রতিশ্রুতি দ্বারা সসীম দায়সম্পন্ন কোম্পানি। কোম্পানির স্মারকলিপির প্রমাণ অনুযায়ী শেয়ার হোল্ডারদের দায় তাদের ক্রয়কৃত শেয়ারের পরিমাণ অনুসারে প্রতিশ্রুতি মূল্যের দ্বারাও সীমাবদ্ধ হতে পারে। ফলে দায় সৃষ্টি হলে উক্ত শেয়ার হোল্ডার তার প্রতিশ্রুতির পরিমাণ দায় বহনে বাধ্য থাকে। তারপর দেখো, শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি যে কোম্পানি শেয়ার হোল্ডারদের দায় তাদের কৃত শেয়ারের আংশিক মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে শেয়ারের মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানি বলা হয়। এখন শেয়ার মূল্য দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানিকেও দুইভাবে ভাগ করা যায়, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি হলো যে শেয়ার দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জনের সীমাবদ্ধ থাকে, সাধারণত তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। বিস্তারিত আমরা পরে আলোচনা করব। পাবলিক লিমিটেড কোম্পানি দেখো, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সংখ্যা স্মারকলিপিতে বর্ণিত শেয়ারের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ, তাকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলি। এবং পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা সরকারি কোম্পানি আর একটা বেসরকারি কোম্পানি।
যে সসীমতা সম্পন্ন কোম্পানি সকল শেয়ার বা কমপক্ষে 51% শেয়ার সরকারি মালিকানায় থাকে তাকে সরকারি কোম্পানি বলে। বেসরকারি কোম্পানি হলো যে সসীমতা বিশিষ্ট কোম্পানির সকল বা অধিকাংশ শেয়ার বেসরকারি মালিকানায় থাকে তাকে বেসরকারি কোম্পানি বলে। হোল্ডিং কোম্পানি দেখি, যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির 50% বেশি শেয়ারের মালিক হয় বা মোট ভোটদানের ক্ষমতা 50% অতিরিক্ত ভোটদান ক্ষমতা ভোগ করে তাকে সাধারণত হোল্ডিং কোম্পানি বলে। সাবসিডিয়ারি কোম্পানির 50% বেশি শেয়ার বা ভোটদান ক্ষমতা অন্য কোনো কোম্পানির অধীন থাকলে তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। এবার দেখো, অনিবন্ধিত কোম্পানি আইনের 371 ধারা অনুযায়ী অনিবন্ধিত কোম্পানি হলো 7 সদস্যের অধিক সদস্য নিয়ে গঠিত কোনো অংশীদারি ব্যবসা বা সমিতি বা যা কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত নয়। ওসব কোম্পানিকে আমরা অনিবন্ধিত কোম্পানি বলতে পারি। আচ্ছা, অন্যান্য কোম্পানির মধ্যে যেমন বিদ্যমান কোম্পানি, 1994 সালে কোম্পানি আইন প্রচলিত হওয়ার পূর্বে যে কোনো সময় বিদ্যমান কোম্পানি আইনের আওতায় কোনো কোম্পানি গঠিত নিবন্ধিত বর্তমানে প্রচলিত থাকলে তাকে বিদ্যমান কোম্পানি বলে। বিদেশি কোম্পানি দেশের বাইরে গঠিত নিবন্ধিত কোনো কোম্পানি পরবর্তী সময়ে কোম্পানি আইনে 378 ধারা অনুযায়ী দেশের মধ্যে কার্য পরিচালনার জন্য পুনরায় নিবন্ধিত হলে ওই কোম্পানিকে বিদেশি কোম্পানি বলা হয়। তবে দেখো, অব্যবসায়ী সংস্থা যদি কোনো সমিতি বা সংঘ দেশের ব্যবসা বাণিজ্য, কলা, বিজ্ঞান, ধর্ম বা দাতব্য প্রতিষ্ঠান উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় এবং এর অর্জিত মুনাফা শেয়ার মালিকের মধ্যে বন্টন না করে উদ্দেশ্য অর্জনের কাজে ব্যবহৃত হয়, তবে সরকার সন্তুষ্টি সাপেক্ষে নির্দেশ প্রদানের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে সীমাবদ্ধতা সম্পন্ন কোম্পানি হিসাবে নিবন্ধন দিতে পারে। উক্ত ব্যবসায়ী সংস্থা ও কোম্পানি হিসাবে গণ্য হতে পারে। তো মোটামুটি হলো যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ। এটি পরবর্তীতে আমরা বিধিবদ্ধ কোম্পানি, প্রাইভেট লিমিটেড, পাবলিক লিমিটেড কোম্পানি, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিধিবদ্ধ কোম্পানি বলতে আমরা কী বুঝি? সাধারণ অর্থে বিধিবদ্ধ সংস্থা বলতে বিশেষ উদ্দেশ্য সাধনে সুনির্দিষ্ট আইন দ্বারা গঠিত কোনো সংস্থাকে বুঝিয়ে থাকে। সাধারণত সরকারি উদ্যোগে বাণিজ্যিক বা জনকল্যাণমূলক কোনো উদ্দেশ্য অর্জনের নিমিত্তে বিশেষ আইন বলে জাতীয় সংস্থা গঠন করা হয়। সংসদের বিশেষ আইন বলে গঠিত কোম্পানিকে বিধিবদ্ধ কোম্পানি বলে। কোনো নগর, দেশ, প্রদেশ অথবা ফেডারেল সরকার কর্তৃক জনগণের কোনো সুনির্দিষ্ট অংশকে সেবাদানের লক্ষ্যে সংগঠিত বা যৌথ সংস্থাকে সরকারি বা পাবলিক সংস্থা বলা হয়ে থাকে। তাই ব্যাপকভাবে বলা যায়, যে রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন দেশের রাষ্ট্রপতির আদেশ বা অধ্যাদেশ বলে অথবা জাতীয় সংসদে পাশকৃত বিশেষ আইন বলে কোনো বাণিজ্যিক বা জনকল্যাণমূলক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বিধিবদ্ধ সংস্থা বলা হয়ে থাকে। সুতরাং বাণিজ্যিক বা জনকল্যাণমূলক খাতে দেশের রাষ্ট্রের অধ্যাদেশ বা সংসদে পাশে দেওয়া বিশেষ আইন বলে যে সরকারি সংস্থা গঠিত পরিচালিত হয় তাকে বিধিবদ্ধ সংস্থা বলে, এবং যে আইনে বিধিবদ্ধ সংস্থা গঠিত হয় সে আইনে এর উদ্দেশ্য, ব্যবস্থাপনা, পরিচালন বিধি, ক্ষমতা, দায় দায়িত্ব ইত্যাদি উল্লেখ থাকে। এখন দেখো, বিদেশি কোম্পানি বলতে আমরা কী বুঝি? দেশের বাইরে গঠিত ও নিবন্ধিত কোনো কোম্পানি পরবর্তী সময়ে কোম্পানি 378 ধারা অনুসারে দেশের মধ্যে কার্য পরিচালনার জন্য পুনরায় নিবন্ধিত হলে ওই কোম্পানিকে সাধারণত বিদেশি কোম্পানি বলে। যেমন বাংলাদেশের বাটা সুজ, ইউনিলিভার ইত্যাদি নামকরা প্রতিষ্ঠান। উল্লেখ্য, কোনো কোম্পানি বিদেশি কোম্পানি হতে হলে ওই কোম্পানিকে অবশ্যই স্বাগতিক দেশে পুনরায় নিবন্ধিত হতে হবে। শুধুমাত্র এজেন্সি প্রতিষ্ঠানের মাধ্যমে কার্য পরিচালনা এক্ষেত্রে যথেষ্ট নয়, অর্থাৎ বিদেশি নিবন্ধিত কোম্পানিটি যে দেশে ব্যবসা করতে ইচ্ছুক সেই দেশের অনুযায়ী কোম্পানিকে পুনরায় নিবন্ধিত হতে হবে। সংগঠন বলতে আমরা কী বুঝি? সমবায় সমিতি একটি আইনসৃষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। এটি একাধিক ব্যক্তির সম্মিলিত সহযোগিতায় ও প্রতিষ্ঠায় গঠিত এবং পরিচালিত হয়। বাংলাদেশ সমবায় সমিতির সমূহ বর্তমানে সমবায় সমিতি আইন 2001 ও এর আওতাধীন সমবায় বিধিমালা 2004 দ্বারা গঠিত ও পরিচালিত হয়ে থাকে। সুতরাং সমবায় হলো এমন একটি সংগঠন যাতে সমতার ভিত্তিতে অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন ব্যক্তি স্বেচ্ছাকৃতভাবে একত্রিত হয়। অর্থাৎ সমবায়টি বৃহৎ আন্দোলনের এমন দিক যা বিভিন্ন ব্যক্তিকে একই প্রয়োজন এবং একই উদ্দেশ্যে সাধনের নিমিত্তে স্বেচ্ছাকৃতভাবে সংগঠিত হওয়ার প্রেরণা যোগায়। এখন দেখি গঠন প্রণালীতে সাধারণত কীভাবে হয়। প্রথমে উদ্যোগ গ্রহণ পর্যায়।
প্রাথমিকভাবে সমবায় সমিতি গঠনের লক্ষ্যে সমশ্রেণী এলাকা মর্যাদা বা পেশার চুক্তি সম্বন্ধে সক্ষম কমপক্ষে 20 জন ব্যক্তি একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করে। এই সকল ব্যক্তি নিজেদের মধ্যে হতে কমপক্ষে 6 ও সর্বোচ্চ 12 সদস্য বিশিষ্ট একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করে। এরূপ কমিটির মুখ্য পদগুলো হলো একজন চেয়ারম্যান থাকবে, একজন ভাইস চেয়ারম্যান থাকবে, একজন সেক্রেটারি থাকবে এবং 3 জন সাধারণ সদস্য থাকবে। অবশ্যই এক্ষেত্রে একজন কোষাধ্যক্ষ নিয়োগ করা যেতে পারে। 6 সদস্য বিশিষ্ট কমিটি হলে সেক্ষেত্রে সাধারণ সদস্য সংখ্যা হয় 2 জন। তারপর দেখো নিবন্ধনের জন্য আবেদন করতে হবে। এই পর্যায়ে সমিতির কর্তা ব্যক্তিগণ সংশ্লিষ্ট এলাকার সমবায় অফিস হতে প্রয়োজনীয় আবেদনপত্র ফর্ম সংগ্রহ করে তা পূরণপূর্বক প্রয়োজনীয় দলিলপত্রাদি ফি সহ নিবন্ধনের নিকট জমা দেয়। আবেদনপত্রের সাথে যে সব দলিলপত্র জমা দিতে হয় তা হলো সমিতির সদস্যের নাম, ঠিকানা, দস্তখত, অবশ্যই প্রাপ্তবয়স্ক কমপক্ষে 20 জন ব্যক্তির নাম ও স্বাক্ষর এখানে থাকতে হবে। স্বাক্ষর সাথে তারিখের উল্লেখ থাকা আবশ্যক। সমিতির উপবিধি 3 কপি, এতে উদ্যোক্তাদের স্বাক্ষর থাকা আবশ্যক। সমবায় সমিতির সিলমোহর নমুনা এবং আবেদনপত্রটি আইন অনুযায়ী যথাযথভাবে পূর্ণ হয়েছে এ মর্মে সম্পাদক উদ্যোক্তাদের প্রদত্ত ঘোষণাপত্র। তারপর দেখো নিবন্ধনপত্র সংগ্রহ করতে হবে। উপরোক্ত দলিলপত্রাদি ও ফি প্রাপ্ত হয়ে পরীক্ষা নিরীক্ষার পর নিবন্ধক সন্তুষ্ট হলে আবেদনপত্র প্রাপ্তির 7 দিনের মধ্যে তা মঞ্জুর করে নিবন্ধনপত্র ইস্যু করেন। অবশ্য আবেদন প্রাপ্তির পর প্রয়োজনীয় তথ্য কাগজপত্রে ঘাটতি থাকলে নিবন্ধক অনধিক 30 দিনের মধ্যে সেগুলো চেয়ে এবং প্রয়োজনীয় তদন্ত করে আবেদনপত্রের যথাযথতা নিরূপণ করতে পারেন। 7 দিনের মধ্যে নিবন্ধনপত্র ইস্যু না করে আবেদনপত্র ফেরত দেওয়া না হলে উক্ত তারিখের পর থেকে আবেদনপত্রটি গৃহীত হয়েছে বলে ধরা হয়। কার্যারম্ভ। নিবন্ধনপত্র পাওয়ার পর সমিতি আইনগতভাবে অস্তিত্বের জন্মলাভ ঘটে। অতঃপর এর ব্যবস্থাপনা কমিটি উদ্যোক্তাগণ সমিতির নাম ও সিলমোহর ব্যবহার করে এর পক্ষে যে কোনো আইনানুগ কাজ করার অধিকারী হয়। এখন দেখুন প্রাইভেট লিমিটেড কোম্পানি কী। সাধারণভাবে যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন সীমাবদ্ধ এবং যার শেয়ার অবাধে হস্তান্তর করা যায় না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। সুতরাং প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতেই আমরা বুঝবো হস্তান্তরের অধিকারে বাধা নিষেধ থাকবে, সদস্য সংখ্যা 50 জনের বেশি থাকবে না, কোম্পানির শেয়ার বা ঋণপত্র যদি থাকে চাঁদায় নিয়মিত জনসাধারণের প্রতি আহ্বান জানানো নিষিদ্ধ থাকবে। সুতরাং প্রাইভেট লিমিটেড এই সংজ্ঞার আলোকে আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে পারি। প্রথমে দেখি গঠন। এই কোম্পানির গঠন তুলনামূলকভাবে সহজ। এর গঠনে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের কোনো প্রয়োজন পড়ে না। নিবন্ধনপত্র পাওয়ার পরপরই কাজ আরম্ভ করতে পারে। সদস্য সংখ্যা আগেই দেখেছি আমরা, সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন থাকতে পারে। তারপর দেখো মূলধন। সদস্য সংখ্যা সীমিত হওয়ার কারণে ব্যবসায়ীর মূলধনের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। বিবরণপত্র। শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে এই কোম্পানি কখনোই বিবরণপত্র তৈরি প্রচারের মাধ্যমে জনগণকে শেয়ার করে আহ্বান জানাতে পারে না, অর্থাৎ এই ধরনের প্রচারের সুযোগ এই কোম্পানির বেলায় রাখা হয়নি। ঠিক তেমনি শেয়ার হস্তান্তরও এখানে করা যায় না, ফলে শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা হয় না। পরিচালক পর্ষদ দেখো। পরিচালক পর্ষদ গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে এরূপ কোম্পানিতে আইনগত বাধ্যবাধকতা কম। প্রত্যেক বছর পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রয়োজন এক্ষেত্রে পড়ে না। দায়। কোম্পানির শেয়ারহোল্ডারের দায় শেয়ার মূল্য বা প্রতিশ্রুত মূল্য দ্বারা সীমাবদ্ধ হতে পারে। কখনোই এরূপ শেয়ার হোল্ডারদের দায় অংশীদার ব্যবসা নিয়ে অসীম হয় না। বিধিবদ্ধ দায়িত্ব দেখো। আইনগত কারণে এই কোম্পানি বিধিবদ্ধ সভা অনুষ্ঠান প্রত্যেক বছর পরিচালনা পর্ষদ পুনর্গঠন সদস্যটি সংরক্ষণ ইত্যাদি বিধিবদ্ধ দায়িত্ব হতে অব্যাহতি লাভ করে। ব্যবস্থাপনা দেখো। তুলনামূলকভাবে ছোট প্রতিষ্ঠান ও আইনগত জটিলতা মুক্ত হয়ে এর ব্যবস্থাপনা অনেকটা সহজ হয়। সাধারণত এরূপ ব্যবসায়ী শেয়ার হোল্ডারগণই কোম্পানির সাথে চুক্তি করে বেতনভুক্ত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করায় ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের আন্তরিকতা বেশি থাকে। ঠিক একইভাবে আমরা পাবলিক কোম্পানি দেখতে পারি, যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, যার শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের লক্ষ্যে আবেদন জানাতে পারে এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা যায়। সুতরাং পাবলিক কোম্পানি বলতে ওই সংগঠনকে বোঝাবে যেটি সদস্য সংখ্যা 7 জন, সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ।
শেয়ার অবাধে হস্তান্তর করা যাবে, শেয়ার ও ঋণপত্র জনগণের নিকট বিক্রি করা যাবে। সংগ্রহকে বৈশিষ্ট্য দেখা গেলে প্রথমে দেখো গঠন। এই ধরনের কোম্পানির গঠনে নিবন্ধনপত্র ও কার্যালয়ের অনুমতিপত্র সংগ্রহ করতে যে বেশ কিছু আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয়। এই কারণে গঠন তুলনামূলক জটিল। তারপর দেখো সদস্য সংখ্যা। আইন যে এই কোম্পানির সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ স্মারকলিপিতে বর্ণিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকবে। সদস্য সংখ্যা বিষয়ের কারণে বা প্রয়োজন নতুন মূলধন সংগ্রহের সুযোগ থাকে। এর সংগঠন সাধারণত বৃহদায়তনের প্রতিষ্ঠান হয়ে থাকে। এই কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রির উদ্দেশ্যে বিবরণপত্র তৈরি ও তা জনগণের উদ্দেশ্যে প্রচার করতে পারে। শেয়ার মূলধন দেখো, এর মূলধনকে কতগুলো ক্ষুদ্র সমান এককে অথবা শেয়ারে ভাগ করা হয়, যা বিক্রির মাধ্যমে কোম্পানি শেয়ার মূলধন সংগ্রহ করে। শেয়ার হস্তান্তর যোগ্যতা। এরূপ কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। শেয়ার বাজারে তালিকাভুক্ত হলে শেয়ার অবাধে ক্রয় বিক্রয় চলে। বিধিউদ্দেশ্য বা বিধিবদ্ধ বিবরণী দেখো, কোম্পানি গঠনের কমপক্ষে 1 মাস ও অনূর্ধ্ব 6 মাসের মধ্যে এই কোম্পানিকে বিধিউদ্দেশ্য আহ্বান করতেই হবে এবং এর বিধিবদ্ধ বিবরণী নিবন্ধকের নিকট জমা দিতে হয়। ন্যূনতম মূলধন। কার্যালয়ের অনুমতিপত্র সংগ্রহ ও শেয়ার বিক্রির জন্য একে অবশ্যই পরিমেলন নিয়মাবলীতে বর্ণিত ন্যূনতম মূলধন পরিমাণ অর্থ সংগ্রহ করতে হয়, অন্যথায় এরূপ কোম্পানি কাজ শুরু করতে পারে না। পরিচালক পর্ষদ গঠন। এই কোম্পানিকে বাধ্যতামূলকভাবে শেয়ারহোল্ডারদের ভোটে নির্বাচিত একটি পরিচালক পর্ষদ গঠন এবং আইনের বিধান অনুযায়ী তাকে পরিচালনা করতে হয়। আইন অনুযায়ী এতে কমপক্ষে 3 জন পরিচালক থাকা বাধ্যতামূলক। তো প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য যদি আমরা দেখি, আমরা পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে প্রাইভেট ও পাবলিক লিমিটেড বৈশিষ্ট্য তালিকায় কিন্তু প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যগুলো আলোচনা করা যায়। প্রথমে দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক কোম্পানির যে সকল পার্থক্য সাধারণত দেখা যায় সেগুলো হলো গঠনের ভিত্তিতে, কার্যশুরুর ভিত্তিতে, সদস্য সংখ্যা, বিবরণপত্র, শেয়ার হস্তান্তর যোগ্যতার ভিত্তিতে, পরিচালকের সংখ্যার ভিত্তিতে, ন্যূনতম মূলধন এবং বিধিবদ্ধ সেবা। তো গঠনে দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠন সাধারণত সহজ, আর পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানি আইনের বিধি অনুযায়ী আনুষ্ঠানিকতা বেশি পালন করতে হয়, ফলে এর গঠন তুলনামূলকভাবে জটিল হয়ে থাকে। আমরা আগেও জেনেছি প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বোচ্চ 50 জনে সীমাবদ্ধ থাকে। অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কোম্পানির শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন হতে হবে। কার্য শুরু। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন হওয়ার পরপরই কাজ শুরু করতে পারে। পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধন হওয়ার পর এই কোম্পানি কাজ শুরু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কার্যারম্ভের অনুমতি না পাবে। বিবরণপত্রের এক্ষেত্রে বলতে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্রের বিকল্প তৈরি ও নিবন্ধকের নিকট জমাদানের প্রয়োজন পড়ে না। তখন থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে বিবরণপত্রের অন্যথায় বিবরণপত্রের বিকল্প তৈরি ও নিবন্ধনের নিকট তার জমাদান অপরিহার্য। শেয়ার হস্তান্তর। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হস্তান্তর যোগ্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিতে শেয়ার হস্তান্তর করা যায়। ন্যূনতম মূলধন দেখো, শেয়ার বন্টন ও কার্যালয়ের অনুমতিপত্র লাভের জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহে বাধ্য করা যায় না, কিন্তু শেয়ার বন্টন ও কার্যালয়ের অনুমতিপত্র সংগ্রহের জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ অপরিহার্য পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। পরিচালক সংখ্যা যদি খেয়াল করি আমরা, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন পরিচালক থাকলেই চলে, পক্ষান্তরে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 3 জন পরিচালক থাকতে হয়। বিধিবদ্ধ সভা যদি খেয়াল করি, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিধিবদ্ধ সভা আহ্বান ও বিধিবদ্ধ বিবরণী তৈরি বাধ্যতামূলক নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির গঠনের 1 মাস পরতে অন্য 6 মাসের মধ্যে এরূপ সভা আহ্বান এবং বিধিবদ্ধ বিবরণ তৈরি বা নিবন্ধকের নিকট তা জমাদান বাধ্যতামূলক। এটা হলো প্রাইভেট ও পাবলিক লিমিটেডের মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা করব। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কীভাবে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়।
প্রাইভেট লিমিটেড কোম্পানি কার্যত ও পরিচালনার কোনো কোনো ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি অপেক্ষা অধিক সুবিধা ভোগ করলেও বৃহদায়তন পুঁজি সংগ্রহের সুযোগ না থাকায় বৃহদায়তন প্রদান সুবিধা হতে বঞ্চিত হয়। প্রাইভেট কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের নিয়ম সম্বন্ধে 1994 সালের কোম্পানি আইনে বলা হয় সদস্য সংখ্যা 7-এর নিচে নয়। এরূপ কোনো কোম্পানি যদি তার সংবিধি এমনভাবে পরিবর্তন করে যে প্রাইভেট কোম্পানি গঠন করার জন্য 2-1 ধারা অনুসারে যে বিধান সংবিধিতে অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন তার অন্তর্ভুক্ত না থাকে, সেক্ষেত্রে উক্ত কোম্পানি উক্ত পরিবর্তনের তারিখ হতে আর প্রাইভেট কোম্পানি থাকবে না এবং উক্ত তারিখের পর 30 দিনের মধ্যে হয় এটির প্রসপেক্টাস অথবা নতুন তফসিল এবং উক্ত তফসিল দ্বিতীয় খণ্ডে উল্লিখিত প্রতিবেদনাদি সংযুক্ত করে প্রসপেক্টাসের ব্যক্তি বিকল্প বিবরণী রেজিস্ট্রারের নিকট দাখিল করতে হবে। সুতরাং সংঘবিধি পরিবর্তনের ক্ষেত্রে যে সকল নিয়মাবলী প্রযোজ্য হবে তা হলো বিশেষ প্রস্তাব গ্রহণ ও সংঘবিধি পরিবর্তন। পাবলিক লিমিটেড কোম্পানির রূপান্তরের ক্ষেত্রে সংবিধির যে সকল ধারায় সদস্য সংখ্যা 50-এর সীমাবদ্ধ, শেয়ার হস্তান্তর অযোগ্য, জনগণের নিকট শেয়ার বিক্রি নিষিদ্ধ ইত্যাদি কথা লেখা থাকে তা পরিবর্তন করে যে সকল বিষয় অন্তর্ভুক্ত করতে হবে তা হলো সদস্য সংখ্যা, কোম্পানির মোট শেয়ার সংখ্যা তার সীমাবদ্ধ থাকতে হবে, শেয়ার হস্তান্তরযোগ্য হতে হবে, জনগণের নিকট শেয়ার বিক্রিযোগ্য হতে হবে। তারপর দেখো বিবরণপত্র বা বিবরণপত্রের বিকল্প বিবৃতি পেশ। পরিমাণ নিয়মাবলীর পরিবর্তনে 30 দিনের মধ্যে নিবন্ধকের নিকট একটি প্রসপেক্টাস নতুবা তফসিল 5-এর প্রথম খণ্ডে সন্নিবেশিত বিবরণাদি বিবৃত করে এবং উক্ত তফসিলের দ্বিতীয় খণ্ডে উল্লিখিত প্রতিবেদনাদি সংযুক্ত করে প্রসপেক্টাসে একটি বিকল্প বিবরণী নিবন্ধকের নিকট অবশ্যই দাখিল করতে হবে। পরিচালকের সংখ্যা উন্নতিকরণ ও তালিকা পেশ। আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক থাকতে হয় 2 জন, কিন্তু এক্ষেত্রে যদি রূপান্তরিত প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিসংখ্যা 3-এর কম থাকে তবে তাও কমপক্ষে 3 উন্নতি করতে হবে এবং পরিচালক মণ্ডলীর নামের একটি তালিকা নিবন্ধকের নিকট জমা করতে হবে। নাম সংশোধনে দেখো এদের নামের শেষে যদি প্রাইভেট শব্দের উল্লেখ থেকে থাকে তবে তাও বাদ দিতে হবে। তো এই দলিলসমূহ পাঠের নিবন্ধ সন্তুষ্ট হলে নিবন্ধন খাতায় প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসাবে কোম্পানির নাম অন্তর্ভুক্ত করবেন এবং প্রস্তাব গ্রহণের দিন হতে প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে গণ্য হবে। এখন দেখো পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া। সাধারণত বৃহদায়তন কোম্পানি গঠনের প্রত্যাশায় প্রাথমিকভাবে সর্বসাধারণ সদস্য সহযোগে পাবলিক লিমিটেড কোম্পানি গঠিত হলেও যদি পরবর্তীতে তা সম্ভব না হয় তবে প্রাইভেট লিমিটেড কোম্পানির বাড়তি সুবিধাসমূহ অর্জনের জন্য 50 জনের কম সদস্য সংখ্যা বিশিষ্ট পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যেতে পারে। পাবলিক লিমিটেড কোম্পানিকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরের জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করতে হয় তা হলো বিশেষ সিদ্ধান্ত গ্রহণ। এরূপ পরিবর্তনের বিষয়টি বিশেষ প্রস্তাব আকারে সাধারণ সভার নোটিশ উল্লেখপূর্বক সভার কমপক্ষে 21 দিন পূর্বে সকল শেয়ার হোল্ডারকে জানাতে হয় এবং সভার 3/4 অংশের কম নয় এমন উপস্থিত ভোটাধিকার সদস্য ও অনুমোদিত প্রক্সি দ্বারা উক্ত প্রস্তাব পাশ করাতে হবে। তারপর দেখো সংবিধির পরিবর্তন আসতে হবে। সিদ্ধান্ত গ্রহণের পর সংবিধির যে সকল ধারা প্রাইভেট কোম্পানি সংক্রান্ত ধারাতে সাংঘর্ষিক সেগুলি পরিবর্তন এবং অনেক বিষয়গুলি নির্বদ্ধ করতে হবে, যেমন সদস্য সংখ্যা কর্মচারী ব্যতীত 50-এর মধ্যে হবে, শেয়ার হস্তান্তরযোগ্য হবে না, জনের নিকট শেয়ার ও ঋণপত্র বিক্রয় নিষিদ্ধ হবে। নাম সংশোধনের ক্ষেত্রে কোম্পানির নামের শেষে লিমিটেড শব্দের পূর্বে প্রাইভেট শব্দ যোগ করতে হয়। অবশ্যই এরূপ যোগের বিষয়টি আইনে বাধ্যতামূলক করা হয়নি। তো দলিলপত্র যা যা লাগবে: বিশেষ সিদ্ধান্তের অনুলিপি, সংশোধিত সংবিধির অনুলিপি, সংশোধিত নামসহ প্রয়োজনীয় দলিলপত্র কোম্পানি নিবন্ধকের নিকট জমা দিতে হবে। যদি নিবন্ধক উক্ত দলিলপত্র অনুমোদন করেন তবে সিদ্ধান্ত গ্রহণের দিন হতেই উক্ত পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হলো বলে গণ্য করা হবে। আচ্ছা, এখন আমরা হোল্ডিং কোম্পানি ও সাবসিডারি কোম্পানি তুলনামূলক আলোচনা দিতে পারি। হোল্ডিং কোম্পানি কি? যদি কোনো কোম্পানি অন্য কোনো কোম্পানির 50% বেশি শেয়ারের মালিক হয় বা মোট ভোটদানের ক্ষমতার 50% অতিরিক্ত ভোটদান ক্ষমতা ভোগ করে তবে কোম্পানিকে হোল্ডিং কোম্পানি বলা যায়। আর সাবসিডিয়ারি কোম্পানি হল হোল্ডিং বা নিয়ন্ত্রক কোম্পানির অধীনস্থ কোম্পানিকে সাবসিডিয়ারি কোম্পানি বলে। ছোটো কোম্পানির অধিকাংশ শেয়ার ক্রয় করে হোল্ডিং কোম্পানির উদ্ভব হয়।
আর সাবসিডি কোম্পানি হলো কোনো কোম্পানির অধিকাংশ শেয়ার কোনো বৃহৎ কোম্পানি কিনে নিলে এই ধরনের কোম্পানির উদ্ভব হয়। হোল্ডিং কোম্পানির আর্থিক সামর্থ্য বেশি থাকে। স্বাভাবিকভাবেই সাবসিডি কোম্পানির আর্থিক সামর্থ্য কম থাকে। সাবসিডি কোম্পানির উপর নিয়ন্ত্রণকারী হলো হোল্ডিং কোম্পানি, আর সাবসিডি কোম্পানি হল হোল্ডিং কোম্পানির অধীনস্থ একটি কোম্পানি। সুতরাং মোটামুটি এইগুলো তোমাদের কোম্পানি ধরনের উপর আলোচনা। পরবর্তীতে আমরা কর্পোরেট আইন ও প্রয়োগের 3য় অধ্যায় নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যথারীতি নিয়ম মেনে পড়ালেখা করবা। অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে করবা। সকল ধরনের অনলাইন ক্লাস যা মহিলা কলেজ কর্তৃক আয়োজিত এবং গুরুত্ব সহকারে ক্লাসগুলোকে বিবেচনা করেই পড়ালেখাটাকে এগিয়ে নিয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।